হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ড্রিম লাইফ জিওগ্রাফি ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমি চলে এসেছি তোমাদের কাছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটি তোমাদের কাছে উপস্থাপন করতে চলেছি, আজকে 22শে টেট প্রাইমারির কথা মাথায় রেখে আমি সাইকোলজির প্রথম একটি টপিক তোমাদের কাছে আলোচনা করছি। যদি উৎসাহ পাই আমি পরবর্তী টপিকগুলো তোমাদের কাছে আবার তুলে ধরবো। আজকের যে বিষয়টি তোমাদের কাছে উপস্থাপন করছি সেটি হচ্ছে সাইকোলজি, গ্রোথ, ডেভেলপমেন্ট এবং ম্যাচিউরেশন নিয়ে। তো চলো দেখা যাক আজকে আমরা টপিকে ঢুকে। তো আজকে টেট বিষয় সাইকোলজি। আজকে আমরা জানবো যেটা সেটা হচ্ছে গ্রোথ কী এবং তার বৈশিষ্ট্য। তারপরে যেটা জানবো সেটা হচ্ছে ডেভেলপমেন্ট কী এবং তার বৈশিষ্ট্য, এবং গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে আমি বিস্তারিত পার্থক্য আলোচনা করব। এবং সর্বশেষে যেটা থাকছে সেটা হচ্ছে ম্যাচিউরেশন। এই ম্যাচিউরেশন বা পরিণমন এই সম্পর্কেও আমরা জাস্ট একটা টাচ কনসেপ্ট আমরা নিয়ে রাখবো। তো চলো যাওয়া যাক আজকের বিশেষ টপিকে। আচ্ছা দেখো বন্ধুরা, সাইকোলজি অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসেপ্ট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ গ্রোথ। দেখো, গ্রোথ গ্রোথ অ্যাকচুয়ালি কি? গ্রোথ বলতে আমরা বাংলায় যেটা বুঝি সেটা হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধি বলতে আমরা বোঝাই পরিমাণগত আকারের পরিবর্তন। এবার বলবে যে পরিমাণগত আকারের পরিবর্তন এটা আবার কেমন? দেখো, পরিমাণগত আকারের পরিবর্তন হচ্ছে একটা শিশু জন্মের পর তার উচ্চতা, ওজন, আয়তন কিংবা তার ইন্টারনাল যে সমস্ত অর্গানগুলো রয়েছে, এই সমস্ত কিছুর আকার এবং আয়তনের যে পরিবর্তন হচ্ছে অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে, এটাই কিন্তু গ্রোথ। একটা শিশু মাতৃগর্ভে থাকাকালীন, ভ্রূণ থাকাকালীনই একটা শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে। সেই সময় থেকেই কিন্তু তার গ্রোথটা শুরু হয়ে যায় এবং সেই সময় সব থেকে বেশি তার গ্রোথ থাকে। এরপরে শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে, যখন আমরা দেখতে পাচ্ছি তার অটোমেটিকলি 2 মাস বা 4 মাস বা 5 মাস পর দেখতে পাবো তার ওজনের পরিবর্তন হচ্ছে, তার আয়তনের পরিবর্তন হচ্ছে, সাথে 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 কিন্তু তার ইন্টারনাল যে সমস্ত অর্গানগুলো সেগুলোও কিন্তু ধীরে ধীরে পরিবর্তন শুরু হচ্ছে। এটা কিন্তু একটা গ্রোথের কনসেপ্ট। এরপরে যেটা আছে দেখো, 3 নম্বরে আমরা যাই, কি বলছে? বৃদ্ধি ধারাবাহিক অগ্রগতিমূলক পরিবর্তনের নির্দিষ্ট দিক এবং অভিমুখ আছে। দেখো, এর মানেটা হচ্ছে বৃদ্ধির একটা ধারাবাহিক অগ্রগতিমূলক পরিবর্তন, একটা ধারাবাহিকভাবে চলবে, একটা সিকোয়েন্স বজায় নিয়ে ধারাবাহিকভাবে চলছে এরকম একটা পরিবর্তন। এটা কেমন ধরনের পরিবর্তন? একটা শিশু জন্মের পর সে কিন্তু সাথে সাথে কিন্তু একেবারে বড় হয়ে যায় না। একটা শিশু জন্মের পর সে হচ্ছে তার বেশ কতগুলো স্টেপের পর কিন্তু সে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাচ্ছে। কেমন কি? একটা ধরে নাও, একটা শিশু জন্মের পর সে কিন্তু হামাগুড়ি দিতে শিখছে, তারপর কিন্তু সে এক পায়ে বা কোনো একটা সাপোর্ট নিয়ে দাঁড়াতে শিখছে, তারপর কিন্তু 1 পা 2 পা করে সে হাঁটতে শিখছে, তারপর কিন্তু কন্টিনিউয়াস প্রসেস অনুযায়ী সে কিন্তু 2-4 পা করে দৌড়াতে শিখছে। এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু সিকোয়েন্স অর্থাৎ ধারাবাহিকভাবে চলছে। এটা কিন্তু একটা বৃদ্ধি হচ্ছেই, এবং এই বৃদ্ধি ঘটাতে কিন্তু সাহায্য করছে পরিণমন, একটা ম্যাচিউরেশন। কিন্তু যেমন আমি যে দাঁড়াবো, একটা বাচ্চা যে দাঁড়াবে, সেই বাচ্চা দাঁড়াবার জন্য কিন্তু তার যে মাসেল, সেই মাসেলটা শক্ত হতে কিন্তু পরিণমন অর্থাৎ ম্যাচিউরেশনের প্রয়োজন হয়। তারপরে চলে আসো 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে বৃদ্ধির অগ্রগতি কিন্তু এগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া না। আমরা দেখো হার রোজ বিভিন্ন স্কুলে বা বাড়িতে কোনো বাচ্চা যদি থাকে, আমরা অনেক বড়দের মুখে কথা শুনতে দেখি, কী রে তোর তো গ্রোথ থেমে গেছে, তুই তো বাড়ছিসই না, হরলিক্স খা, এরকম আমরা বিভিন্ন কথা বলে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি বৃদ্ধি কিন্তু একটা সিকোয়েন্স বজায় হবে। তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে একটা শিশু 2 থেকে 2.5 বছরের মধ্যে যতটা বাড়ে, তারপর কিন্তু তার বৃদ্ধির গতিটা কিছুটা কমে যায়। সব থেকে বেশি লক্ষ্য করে দেখবে একটা শিশু মাতৃগর্ভে থাকাকালীন 9 থেকে 10 বছরের মধ্যে যতটা বড় হয়, শিশু ভূমিষ্ঠ হওয়ার পর কিন্তু চট করে অতটা বড় হতে খুব কম দেখা যায়। বড় হয় বিভিন্ন স্টেজে গিয়ে, যেমন 2 থেকে 2.5 বছর পর্যন্ত যতটা বাড়বে, 2.5 বছরের পর থেকে বয়স সন্ধিক্ষণের আগে পর্যন্ত প্রায় 8-9 বছর পর্যন্ত কিন্তু বৃদ্ধির হারটা তার তুলনামূলক কমে যায়, অর্থাৎ বৃদ্ধির অগ্রগতি এগিয়ে
যায়, কিন্তু কখনো পিছিয়ে যায় না। কিন্তু এক একটা স্টেজে এগিয়ে যাওয়ার প্রক্রিয়াটা এক এক রকম। কোনো স্টেজে একটু বেশি আগাচ্ছে, কোনো স্টেজে খুব ধীর গতিতে আগাচ্ছে, কিন্তু কখনো বৃদ্ধি কিন্তু থেমে থাকে না। তারপর যেটা রয়েছে ধারাবাহিক অর্থ হলো পরিবর্তনগুলির মধ্যে নির্দিষ্ট সম্পর্ক আছে। ধারাবাহিকতার অর্থ, তার মানে এই যে 3 নম্বর পয়েন্টটাতে দেখো, বৃদ্ধির ধারাবাহিক অগ্রগতিমূলক পরিবর্তন। দেখো এই যে এবার 5 নম্বরে চলে আসো, ধারাবাহিকতার অর্থ হচ্ছে পরিবর্তনগুলির মধ্যে নির্দিষ্ট সম্পর্ক আছে। অবশ্যই প্রত্যেকটা বৃদ্ধির, প্রত্যেকটা পরিবর্তনের মধ্যে কিন্তু সম্পর্ক অবশ্যই লুকিয়ে থাকবে। একটা শিশু জন্মের পর থেকে তার যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা সে যখন 2-2.5 বছরে যে বৃদ্ধিটা হচ্ছে, তার পরবর্তী স্টেজে গিয়ে, অর্থাৎ সেই স্টেজে গিয়ে কিন্তু অটোমেটিকলি কিছুটা বৃদ্ধি কমে যাচ্ছে, কিংবা তারপরে তার কিশোরকালে বৃদ্ধিটা আবার এসে একটু সামান্য বাড়ছে। এটা কিন্তু কতগুলো ধারাবাহিক এবং পরিবর্তনগুলোর মধ্যে একটা সম্পর্ক বজায় নিয়ে পরিবর্তনটা আসে। হট করে বেড়ে যাওয়া, হট করে কমে যাওয়া এমনটা নয়, একটা সিকোয়েন্স এবং ধারাবাহিকতা বজায় রেখে চলে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, বৃদ্ধি কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্তই সম্ভব। কেমন? একটা শিশু জন্মের পর থেকে প্রায় কিশোর কাল অর্থাৎ পরিণত পর্যায়ের দিকে যাওয়ার পর, একটা নির্দিষ্ট 20, 21, 22 বছর পর্যন্ত যাওয়ার পর তার কিন্তু উচ্চতা তেমন আর বাড়ে না। তার মানে কিন্তু বৃদ্ধি একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে যায়। সেরকম ইন্টারনাল যে সমস্ত অর্গানগুলো রয়েছে বা হাত পা রয়েছে, এই সমস্ত যে পার্টগুলো আছে শরীরের, এগুলো কিন্তু নির্দিষ্ট অংশ পর্যন্তই, অর্থাৎ নির্দিষ্ট যেটুক বৃদ্ধি হওয়ার সেটুক বৃদ্ধি হয়ে নিয়েই কিন্তু বৃদ্ধি থেমে যায়। অর্থাৎ বৃদ্ধি কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয় এবং একটা নির্দিষ্ট ধারাবাহিকতা পর্যন্ত হয়ে থাকে। এরপর দেখো, আমি বৈশিষ্ট্যর মধ্যে অ্যাকচুয়ালি বৈশিষ্ট্যগুলো আগেরও, কিন্তু এখানে আমি দুটো স্পেসিফিক বৈশিষ্ট্য রেখেছি। একটা হচ্ছে বংশধারা এবং পরিবেশ দুটি বৃদ্ধিকে ত্বরান্বিত করে। দেখো একটা শিশুর বৃদ্ধিকে অবশ্যই বংশধারা অর্থাৎ বংশগতি এবং পরিবেশ দুটি অবশ্যই ত্বরান্বিত করবে। সাইকোলজিস্টের ভাষায় কোনো বিজ্ঞানী আছেন যারা বংশগতিকে হচ্ছে একটা শিশুর বৃদ্ধির মেন অস্ত্র বলে মনে করেন। আবার কেউ মনে করেন পরিবেশই একটা শিশুর বৃদ্ধির মূল কারণ হতে পারে। আবার কোনো বিজ্ঞানী মনে করেন বংশধারা এবং পরিবেশ দুটোই কি রয়েছে, দুটোই পরিবেশের কিন্তু বৃদ্ধির, দুটোই হচ্ছে একটা শিশুর বৃদ্ধির মূল কারণ। কিন্তু কথা হচ্ছে, একটা শিশুর বৃদ্ধির পিছনে যে কারণই হোক না কেন, কিন্তু একটা শিক্ষকের অবশ্যই উচিত সেই রকম পরিবেশ তৈরি করা যাতে একটা শিশুর বৃদ্ধির ক্ষেত্রে কখনো বাধা হয়ে না দাঁড়ায়, কখনো তার যে জীবন পথে অর্থাৎ জন্ম থেকে তার যে অগ্রগতির যে পথ, সেই অগ্রগতির পথে যাতে বাধা হয়ে না দাঁড়ায়। তাহলে কিন্তু বৌদ্ধিক দিক থেকেও সে অনেকটা কী হয়ে পড়বে, পিছিয়ে পড়বে। তারপর যেটা রয়েছে, শিশুর বয়সভেদে বৃদ্ধির পার্থক্য লক্ষ্য করা যায়। একটা শিশুর বয়সভেদে অবশ্যই বৃদ্ধির পার্থক্য লক্ষ্য করা যাবে, কেননা আমি একটু আগেই বললাম যে বয়সভেদে 2 থেকে 2.5, অর্থাৎ শিশু জন্মের পর থেকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত শিশুরা অত্যন্ত দ্রুত গতিতে বাড়ে। আবার 2.5 বছর থেকে প্রায় 9 বছর পর্যন্ত, অর্থাৎ বয়স সন্ধিক্ষণের আগে পর্যন্ত, সেই সময় কিন্তু বৃদ্ধির পরিমাণটা কিন্তু কমে যায়। আবার বয়স সন্ধিক্ষণ হচ্ছে দেখা যাচ্ছে 11 থেকে শুরু হচ্ছে, 10 বা 11 থেকে, সেই 2 বছর আগেই বৃদ্ধিটা হ্রাস পায়। তারপর ঠিক 9 বছরের পর থেকে ধীরে ধীরে বৃদ্ধি হতে হতে ঠিক কৈশোরকালের দিকে এসে সেই সময় কিন্তু বৃদ্ধির পরিমাণটা আবার হট করে বেড়ে যায়। তো এক এক সময় বৃদ্ধির পরিমাণ এক এক রকম, এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, এক একটা শিশু কিন্তু এক একটা আমাদের বিশেষ করে শিক্ষকদের পড়ার এক একটা বিষয়। কেননা শিশুরা কিন্তু এক একটা সাবজেক্ট, সেই সাবজেক্টগুলো কিন্তু এক একজন এক একভাবে বেড়ে ওঠে। তাদের বৃদ্ধির প্রক্রিয়াটা কিন্তু এক একজনের এক এক রকম। কেউ ধীর গতিতে বৃদ্ধি পায়, কেউ দ্রুত গতিতে বৃদ্ধি পায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে শিশুর বৃদ্ধি প্রথম থেকে শেষ অবধি দ্রুত গতিতে, সে অন্যান্যদের থেকে কিন্তু অনেকটা আগিয়ে থাকে সব ক্ষেত্রেই। ঠিক আছে, এই হচ্ছে গেল বৃদ্ধির একটা অংশ। তো বৃদ্ধি সবসময় মাথায় রাখতে হবে, বৃদ্ধি কিন্তু একটা কারণটা কিসের, যে কোনো কিছু করার জন্যই কিন্তু স্বাবলম্বী হওয়ার জন্য কিন্তু বৃদ্ধি হচ্ছে একটা মেন বিষয়। কিন্তু বৃদ্ধি একটা জিনিসও মাথায় রাখতে হবে, একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর বৃদ্ধি কিন্তু থেমে যায়।
এরপরে চলে আসা যাক সেটা হচ্ছে ডেভেলপমেন্ট, যেটাকে আমরা বলছি কি বিকাশ। দেখো, ডেভেলপমেন্টের আমি একটা সংজ্ঞা লিখেছি, যেটা গ্রোথ অর্থাৎ বৃদ্ধি, সেটা পরিমাণগত সম্পর্ক অর্থাৎ কতটা বৃদ্ধি পাচ্ছে সেটার সাথে সম্পর্ক। আর ডেভেলপমেন্ট সেটা তার গুণগত সম্পর্ক অর্থাৎ গুণগত পরিবর্তন, সে কতটা ইমপ্রুভ করছে। অর্থাৎ বিকাশ শিশুর গুণগত পরিবর্তন, ব্যক্তির কাজ করার উৎকর্ষতা ক্রমশ উন্নত করার জন্য ব্যক্তির মধ্যে যে ক্ষমতা আবির্ভাব এবং সম্প্রসারণ ঘটে তাকেই আমরা বলছি ডেভেলপমেন্ট বা বিকাশ। দেখো, তোমার দেখা যাচ্ছে একটা ন্যাক আছে। কেমন ন্যাক? যে হচ্ছে তুমি হচ্ছে রাইটিং স্পেশালিস্ট হতে চাও, তাহলে তুমি যখন তুমি ফোকাস করছো তোমার কিসের উপর? রাইটিং স্কিলের উপর। তুমি অত্যন্ত দক্ষতার সঙ্গে তুমি কি করছো? রাইটিং করছো। এবার দেখা যাচ্ছে তুমি 2 বছর পরিশ্রম করে নিয়ে তুমি যে রাইটিংটা উন্নত করছো, তুমি দেখতে পাচ্ছ তাতে তুমি স্যাটিসফাই নও, কিন্তু তুমি তার পরিশ্রম এবং দক্ষতা এবং ম্যাচিউরেশনের মাধ্যমে তুমি কিন্তু অটোমেটিকলি তুমি কি করছো? যে অটোমেটিকলি তোমার দক্ষতা বাড়িয়ে তোমার পূর্বের থেকে ডেভেলপমেন্ট অর্থাৎ তোমার রাইটিং স্কিল ডেভেলপমেন্ট কিন্তু তুমি বাড়িয়ে ফেলছো। তার মানে কি? এটা তোমার গুণগত পরিবর্তন। আর এই ধরনের পরিবর্তন কিন্তু পর্যবেক্ষণ সাপেক্ষ, এটা কিন্তু পরিমাপযোগ্য না। এটা তোমাকে পর্যবেক্ষণ করতে হবে। তোমার আগের খাতার সঙ্গে এখনকার খাতা তোমাকে দেখতে হবে। তুমি ক্লাস 5-এ যেরকমভাবে পড়াশোনা করেছিলে তখন তোমার রাইটিং স্কিল আর এখনকার যদি রাইটিং স্কিলের মধ্যে পার্থক্য দেখো, দেখতে পাবে ডেভেলপমেন্ট অনেকটা হয়েছে। সেটা কিন্তু গ্রোথ নয়, সেটা ডেভেলপমেন্ট। অর্থাৎ ডেভেলপমেন্ট কিন্তু একটা স্কিল। তুমি তোমার এই যে ডেভেলপমেন্টের কাজ কি হবে? তোমার যে কাজ করা উৎকর্ষতাটা অর্থাৎ ক্রমশ তোমাকে উন্নত করে তুলবে। তোমার মধ্যে একটা নতুন একটা মেন্টালিটি নিয়ে আসবে। আর এই মেন্টালিটি নিয়ে আসে কিন্তু পরিণমন, ম্যাচিউরেশন। আগে ছোটোবেলা তোমাকে পড়ার কথা সবসময় বলতে হতো, কিন্তু এখন তোমাকে পড়ার কথা তোমাকে চাকরির জন্য পড়তে হবে। এটা তোমার ডেভেলপমেন্ট, এটাই তোমার ম্যাচিউরেশন। তোমাকে ম্যাচিউরিটি নিয়ে আসছে যে তোমাকে একটা চাকরি করতে হবে, জন্য তোমাকে পড়তে হবে। আর এই ডেভেলপমেন্ট অর্থাৎ তোমার যে পড়ার যে স্কিল, এটা কিন্তু দিন দিন বাড়ছে। আগে তুমি একটা জিনিস যতটা পড়ে নিয়ে মুখস্থ রাখতে, এখন তুমি অল্প পড়েই সেই জিনিসটা হয়ে যাচ্ছে। এটা কিন্তু অভ্যাসের ফল, ডেভেলপমেন্ট। ঠিক আছে, এবার এর বৈশিষ্ট্যগুলোতে যাওয়া যাক। দেখো, 1 নম্বর বৈশিষ্ট্যতে আমি রেখেছি ডেভেলপমেন্ট অলওয়েজ জেনারেল টু স্পেসিফিক। জেনারেল থেকে স্পেসিফিক কেন আমরা বলছি? জেনারেল থেকে স্পেসিফিক বলতে বোঝানো হচ্ছে একটা সাধারণ থেকে বিশেষ। তুমি লক্ষ্য করে দেখবে তোমার বাড়িতে যদি কোনো শিশু থাকে, একটা বল দেখা যাচ্ছে তুমি রাস্তায় ফেলে দিয়েছ, সেই বলটাকেও ধরার জন্য গোটা বডি ওকে ঝুঁকিয়ে নিয়ে দৌড়ে মনে হবে যে সে বাচ্চাটা সামনের দিকে ঝুঁকে পড়ে নিয়ে বলটা নিতে যাচ্ছে। অর্থাৎ সে তার গোটা বডি সম্পর্কে সঞ্চালন ক্ষমতা তার কন্ট্রোল নয়। সে কি করছে? একটা বল তোলার জন্য বা সেই বলটাকে সে ওঠাবার জন্য সে তার গোটা বডিটাকে ইউজ করছে। কিন্তু আফটার 2-3 ইয়ার্স মানে 2-3 বছর পর তুমি যখন দেখতে পাচ্ছ তুমি ক্লাস 5-6-এ পড়ো বা 4-এ পড়ো, তখন কিন্তু অটোমেটিকলি তোমার স্কিলটা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। তুমি তখন ওই বলটাকে ওঠানোর জন্য তুমি পার্টিকুলার সেই 2 বা 4টে আঙ্গুলি তুমি ব্যবহার করছো, গোটা বডি না। এটা কিন্তু জেনারেল থেকে স্পেসিফিক হচ্ছে ডেভেলপমেন্টের একটা বৈশিষ্ট্য। তারপর চলে আসো 2 নাম্বার, ডেভেলপমেন্ট মোস্ট 2 প্রাইমারি ফ্যাক্টর। একটা হচ্ছে বংশ আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট। এই দুটোই ডেভেলপমেন্টকে তোমার ত্বরান্বিত করে। তুমি দেখতে পাবে তুমি হচ্ছে একটা তোমার দেখা যাচ্ছে একটা বাড়িতে পুচকা আছে, সেই পুচকা বা বাচ্চাটিকে তুমি কি করবে? যে করে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে। অর্থাৎ দেখতে পাবে ছেলেটা দেখা যাচ্ছে একটা বাংলা স্কুলে পড়তো, সে বাংলা স্কুলে তার ভদ্রস্থ যথেষ্ট ব্যবহার সব কিছু ঠিকঠাক আছে। তুমি যখন ইংলিশ মিডিয়াম স্কুলে তুমি পড়াচ্ছ, অটোমেটিকলি তার যে অ্যাটমসফিয়ারটা পাচ্ছে, তার কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সেই অ্যাটমসফিয়ারটা চেঞ্জ চলে আসে। অর্থাৎ এনভায়রনমেন্ট যেমন একটা কাজ করে, ঠিক সেরকম সেটা হচ্ছে বংশ। একটা পুয়ার ফ্যামিলির একটা ছেলে, সে যদি সঠিক রকম এনভায়রনমেন্ট না পায়, সে কিন্তু অটোমেটিকলি সেরকমভাবে প্রোগ্রেস করতে পারে না, মোস্ট প্রবাবলি পারে না। খুব কম ক্ষেত্রেই সেটা পেরে ওঠে। কিন্তু অনেক ফ্যামিলি আছে যেগুলোতে কিন্তু তারা যথেষ্ট ছোট থেকে রক্ষণাবেক্ষণ সেরকম পরিবেশ পাচ্ছে জন্য কিন্তু তারা কিন্তু যথেষ্ট গ্রো আপ হয় এই সমস্ত পড়াশোনার ক্ষেত্রে বা বিভিন্ন স্কিলের ক্ষেত্রে। ডেভেলপমেন্ট মোস্ট 2টা ফ্যাক্টর, সেটা বংশ এবং সেটা হচ্ছে আর একটা যেটা পরিবেশ। কিছুটা বংশ থেকে আসে, যেটা জেনেটিক্যালি আমরা পেয়ে থাকি।
তারপর যেটা আসছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট 3 নম্বর যেটা, সেটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। অবশ্যই ডেভেলপমেন্ট কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। ডেভেলপমেন্ট কিন্তু কখনো থেমে থাকে না। কেমন কেমন হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে কনসেপ্ট টু ডেথ। কনসেপ্ট টু ডেথ বলতে কি বোঝাচ্ছে, তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার ডেভেলপমেন্ট চলতেই থাকবে। এটা কিন্তু গ্রোথের মতো একটা নির্দিষ্ট লেভেলে গিয়ে থেমে যায় না। তুমি তোমার রাইটিং স্কেল তুমি তোমার আফটার 60 ইয়ার্স পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগে অবধি তুমি কিন্তু তোমার রাইটিং স্কিলের প্রোগ্রেস আনতে পারো। তুমি দেখা যাচ্ছে কবিতা পাঠ করো, সেই কবিতা পাঠের যে দক্ষতা সেটা তুমি তোমার মৃত্যু পর্যন্ত সেই জিনিসটা স্কিলের ডেভেলপমেন্ট করতে পারো। এই জন্য এটা কিন্তু আমরণ কন্টিনিউয়াস প্রসেস একটা। 4 নম্বরে চলে যাও, দ্য স্পিড অফ ডেভেলপমেন্ট ইজ ডিফারেন্ট। দেখো, ডেভেলপমেন্টেরও কিন্তু ডিফারেন্ট। এক এক সময় ডেভেলপমেন্টের স্পিড যেটা, সেটা কিন্তু এক এক সময় এক এক রকম হয়, কারণ এক একটা স্টেজে ডেভেলপমেন্ট কিন্তু এক এক রকম। তুমি যদি প্রি ন্যাটাল স্টেজে যাও সেই সময় ডেভেলপমেন্ট একরকম হবে। তুমি যদি ন্যাটাল স্টেজে যাও, ইনফ্যান্সি স্টেজে যাও, সেখানে ডেভেলপমেন্ট এক এক রকম হবে। প্রি অপারেশনে একরকম হবে, পোস্ট অপারেশনে একরকম হবে, অ্যাডোলসেন্স পিরিয়ডে এক এক রকম হবে। তো ডেভেলপমেন্টের এই বিষয়টা নিয়ে আমি আর একটা পার্ট নিয়ে আসবো, সেই জায়গায় তোমাদের এই জায়গাটা ক্লিয়ার করে দেবো। ইট ইজ মাল্টি ডিরেকশন প্রসেস। দেখো, মাল্টি ডিরেকশন ডেভেলপমেন্টের কিন্তু একাধিক বহু দিক রয়েছে, শুধুমাত্র একটা দিক না। তুমি তোমার পড়াশোনার পাশাপাশি তুমি রিডিংস যেমন ডেভেলপমেন্ট করতে পারো, তুমি রাইটিং ডেভেলপমেন্ট আনতে পারো। তুমি দেখাচ্ছ তুমি সাইকেল চালাতে চাও, তুমি সাইকেল চালানোতে পটুত্ব আনতে পারো। তুমি সুইমিংয়ের দিকে নিজের পটুত্ব আনতে পারো। তো এর ভ্যারাইটির দিক রয়েছে। ডেভেলপমেন্ট অলওয়েজ কিউমুলেটিভ। এটা হচ্ছে সব থেকে বড় যেটা কথা হচ্ছে, সেটা হচ্ছে কিউমুলেটিভ। কেন কিউমুলেটিভ বলা হচ্ছে? কারণ প্রিভিয়াস তোমার দেখা যাচ্ছে, তুমি কিউমুলেটিভ বলতে তোমাকে একটা জিনিস জানতে হবে যে ডেভেলপমেন্টের একটা কাজ হচ্ছে তোমার কিউমুলেটিভ। কিউমুলেটিভ বলতে ক্রমযৌগিক। অর্থাৎ তুমি যদি সাইকেল চালাতে জানো, তোমার কিন্তু বাইক চালানো তোমার বেশি সহজ হয়ে উঠবে। তুমি যদি বাইক চালাতে জানো, তাহলে তোমার কিন্তু 4 হুইলার চালানো বেশি সহজ উঠবে। কারণ কি? প্রিভিয়াস ডেভেলপমেন্ট হেল্প টু সাবসিকুয়েন্ট ডেভেলপমেন্ট। তাহলে কি প্রিভিয়াস ডেভেলপমেন্ট অলওয়েজ কী করবে? তোমাদের সাবসিকুয়েন্ট ডেভেলপমেন্টকে হেল্প করবে। মানে পূর্বের ডেভেলপমেন্ট পরবর্তী ডেভেলপমেন্টকে সবসময় হেল্প করে। অর্থাৎ তুমি যদি সাইকেল চালাতে জানো, তোমার পরবর্তী যেটা স্টেপ, সেটা হচ্ছে অটোমেটিকলি তোমার কিন্তু বাইক রাইডে অনেক বেশি সুবিধা হবে। এই জন্য বলছে ডেভেলপমেন্ট অলওয়েজ কি কিউমুলেটিভ। তারপর যেটা আছে, ডেভেলপমেন্ট ইজ নট অটোমেটিক। ডেভেলপমেন্ট কিন্তু অটোমেটিকলি আসে না। তুমি বাড়িতে বসে আছো, তোমার ডেভেলপমেন্ট হয়ে যাবে এমন না। তোমার যদি লেখার দক্ষতা বাড়াতে হয়, তাহলে তোমার লেখা ছেড়ে দিলে তোমার দক্ষতা বাড়বে না। তোমাকে লেখার উপর ফোকাস আনতে হবে। কোন কোন জায়গাতে তোমার লেখাটা আবছা হচ্ছে বা কোনো জায়গায় লেখা আঁকা বাঁকা হচ্ছে, সেই জায়গাটা ফোকাস করে নিয়ে তোমার লেখার উন্নতি আনতে হবে। তার মানে এটা কিন্তু অটোমেটিক হয় না। গ্রোথ যেমন অটোমেটিকলি আসছে, ডেভেলপমেন্ট কিন্তু তোমার স্কিল ডেভেলপমেন্ট, এটা তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার স্কিলের উন্নতি হবে। ডেভেলপমেন্ট যেটা আছে, আচ্ছা, যারপর 8 নম্বর যেটা আছে, লার্নিং এক্সপিরিয়েন্স অফ প্রি কন্ডিশন অফ ডেভেলপমেন্ট। এটা সবসময় মাথায় রাখবে। তোমার যত এক্সপিরিয়েন্স বাড়বে, কোনো কাজের উপর যত তোমার এক্সপিরিয়েন্স বাড়বে, তত বেশি কিন্তু তোমার ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশটা তত বেশি কিন্তু পথ প্রশস্ত হবে। ঠিক আছে, এটা গেল। এরপর চলে আসো এই দুটা জিনিসকে একটু বোঝার জন্য আমি আমার পছন্দ মতো 6টা পার্থক্য তোমাদের কাছে তুলে ধরছি। একটা হচ্ছে, দেখো, ডিফারেন্স। কেমন ডিফারেন্স? একটা গ্রোথ, একটা ডেভেলপমেন্ট। দেখো, 1 নম্বরে বলা হয়েছে আকার ও আয়তনে বেড়ে যায়। অর্থাৎ গ্রোথে কিন্তু আকার, আয়তন, উচ্চতা, ওজন এগুলো বাড়বে। আর ডেভেলপমেন্টে আকার আয়তন তো বাড়বে, তার সঙ্গে সক্রিয়তা। হ্যাঁ, তুমি যদি অ্যাক্টিভ না থাও, তাহলে কিভাবে তোমার ডেভেলপমেন্ট হবে? কার্য সম্পাদনের উৎকর্ষতা, যত বেশি তুমি এনার্জেটিক হবে, যত তুমি তোমার কাজের প্রতি তোমার পাগলতা ভাব থাকবে, তত বেশি কিন্তু তোমার ডেভেলপমেন্ট তত বেশি উন্নত হবে। একটা বিজ্ঞানী আর একটা সাধারণ মানুষের মধ্যে তফাৎ এটাই। একটা বিজ্ঞানী 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা বা 21 ঘন্টা বা 18-20 ঘন্টা সে তার কাজের প্রতি ফোকাস করছে। অর্থাৎ উৎকর্ষতা, নতুন কিছু তৈরি করতে হবে, তার জন্য তার স্কিল বা ডেভেলপমেন্ট এত বেশি উন্নত। বৃদ্ধি হচ্ছে একটা কারণ। সেকেন্ড পয়েন্ট, বৃদ্ধি হচ্ছে একটা কারণ আর বিকাশ হলো তার ফল। একটা শিশু জন্মের পর বৃদ্ধি হচ্ছে, বাড়ছে কিন্তু কিসের জন্য? তার বিকাশ হবে জন্যই। অর্থাৎ একটা শিশু
উচ্চতা বা উচ্চতায় বাড়ছে, তার মানে সে কিন্তু ধীরে ধীরে তার মাসেল পাওয়ার বাড়ছে, যার ফলে সে কিন্তু দাঁড়াতে পারছে। এবার বিকাশটা কি? বিকাশ হচ্ছে সে দাঁড়াতে পারছে, কিন্তু সে তার জন্য কিন্তু ধীরে ধীরে তার কিন্তু বিভিন্ন কোনো কিছু দেখা যাচ্ছে সে সাইকেল চালানোতে তার প্রতি দক্ষ হয়ে পড়ছে। একটা শিশু কি সাইকেল চালাতে পারবে? সে নিশ্চয়ই পারবে না। তার মানে একটা শিশু যখন বড় হয়ে উঠছে, মানে বৃদ্ধি পাচ্ছে, তখনই কিন্তু তার বিকাশের পথগুলো কিন্তু আরও বেশি ত্বরান্বিত হচ্ছে। এই জন্য আমরা বলতেই পারি যে বৃদ্ধি যদি কারণ হয়, বিকাশ কিন্তু তার ফল। 3 নম্বরে চলে যাও যে এটি দৈহিক দিকেই সীমাবদ্ধ, মানে এটা কিন্তু গ্রোথটা কিন্তু তার দৈহিক দিক, অর্থাৎ তুমি যদি তোমার দেখা যাচ্ছে তুমি চেহারা বানাবে, অর্থাৎ বডি বানাবে, দেখা যাচ্ছে তুমি মাসেল বানাবে, তার জন্য তুমি কি করছো? পুশ আপ করছো। এবার পুশ আপের জন্য তোমার দেখা যাচ্ছে মাসেলটাই কিন্তু তোমার কি হচ্ছে? বাড়ছে, ঠিক আছে, কিন্তু তার সাথে কিন্তু অন্য জায়গাগুলোর কোনো প্রোগ্রেস হচ্ছে না। কিন্তু বিকাশে তুমি যদি দৈহিক দিক থেকে তুমি তোমার বিকাশ আনার চেষ্টা করো, অটোমেটিকলি তোমার কিন্তু মানসিক দিক, সামাজিক দিক, প্রাক্ষবিক দিক, এই দিকগুলোরও ডেভেলপমেন্ট হতে থাকবে। যেমন তুমি অটোমেটিকলি দেখবে কেমন একটা তুমি দেখা যাচ্ছে অটোমেটিকলি একটা সামাজিক দিক, প্রাক্ষবিক দিক এবং মানসিক দিক বা দৈহিক দিক, যেমন বিকাশে দেখাচ্ছে একটা ছেলে দেখাচ্ছে সুইমিংয়ের বেশি পটুত্ব হয়ে পড়ছে, তার সাথে সাথে তার দৈহিক দিকের যেমন একটা পরিবর্তন আসবে, তার অটোমেটিকলি মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে, তার সামাজিক একটা মানসিকতা তৈরি হবে, সামাজিকতা একটা ভাব আসবে, তার মধ্যে প্রাক্ষবিক যে সমস্ত চিন্তা ভাবনা, এই জিনিসগুলো তার মধ্যে কিন্তু ফুটে উঠবে। বৃদ্ধি যেটা একটা নির্দিষ্ট বয়স অবধি ঘটে, অর্থাৎ বৃদ্ধি ঘটে একটা নির্দিষ্ট বয়স অবধি, তারপর সে কিন্তু থেমে যায়। কিন্তু এটা যেমন ঘটে আমৃত্যু, যেটা একটু আগে বললাম, জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত ডেভেলপমেন্ট ঘটতেই থাকবে, কিন্তু তার জন্য নিজের উৎকর্ষতা থাকা দরকার। বৃদ্ধি অনুশীলন বিশেষ ক্ষেত্রেই নির্দিষ্ট, অর্থাৎ বৃদ্ধি কিন্তু একটা বিশেষ ক্ষেত্রেই নির্দিষ্ট রয়েছে। অর্থাৎ ওই যে একটু আগে বললাম যে হচ্ছে তুমি মাসেল বাড়াতে গেলে তোমার কখনো অন্য দিকের উন্নতি হবে না, অর্থাৎ তোমার দেখা যাচ্ছে তুমি হাতের মাসেল বানাবে বা পায়ের পেশি শক্তিশালী করবে, এবার তার জন্য একটা নির্দিষ্ট দিকেই কিন্তু তোমাকে অনুশীলন করতে হচ্ছে, তার ফলে বাকি দিকগুলো অর্থাৎ বিশেষ ক্ষেত্রেই সেটা নির্দিষ্ট থাকবে, অন্যদিকে কিন্তু তার প্রোগ্রেস ঘটবে না। আর বিকাশ কিন্তু সামগ্রিক, বিকাশ সমগ্র বিষয় নিয়েই বিকাশ, তার শুধুমাত্র দৈহিক দিক নয়, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক সব। এরপর যেটা আছে বৃদ্ধি কিন্তু পরিমাপযোগ্য, অর্থাৎ তুই বৃদ্ধি পরিমাপ করতে পারবি। কেমন? একটা শিশু জন্মের পর দেখা যাচ্ছে 2 বছর বয়সে তার মা তাকে মাপলো, দেখা যাচ্ছে সে দেখা যাচ্ছে 12 সেন্টিমিটার, কথার কথা। তারপর দেখা যাচ্ছে 3 বছরে মাপলো, দেখা যাচ্ছে সে 24 সেন্টিমিটার। সে মাপতে পারছে, অর্থাৎ পরিমাপ করতে পারছে, কিন্তু বিকাশ কিন্তু মাপা যায় না, বিকাশ কিন্তু পর্যবেক্ষণ সাপেক্ষ। আজকে তুমি ক্লাস 5-এ থাকাকালীন তুমি যে রাইটিংটা প্র্যাকটিস করেছো, আজকে তুমি 10-এ পড়ো, তার মধ্যে রাইটিংটা যদি কোনো একজন পটু রাইটিংয়ে দক্ষ কাউকে দিয়ে তুমি যদি দুটো খাতা দেখো, তাহলে বলে দিতে পারবে যে হচ্ছে কোনটা কোন ক্লাসের। কারণ কি অটোমেটিকলি এই 5 বছরের যে তুমি তোমার প্রতিদিনের লেখা প্র্যাকটিস করছো, তার মধ্যে অটোমেটিকলি তোমার খাতার মধ্যে সেটা বহিঃপ্রকাশ পায়, অর্থাৎ এটা কিন্তু পর্যবেক্ষণ করেই এটা করা সম্ভব, ঠিক আছে। এরপর চলে আসো সেটা হচ্ছে ম্যাচিউরেশন যেটা সেটা হচ্ছে পরিণমন। ম্যাচিউরেশন কিন্তু অটোমেটিকলি বৃদ্ধির সাথে সাথে অটোমেটিকলি তার ম্যাচিউরেশনও চলে আসে। এটা কেমন? এটা একটা বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ এটা একটা বায়োলজিক্যাল বিকাশ বলা যায়, এবং ম্যাচিউরেশন আসে কিন্তু অটোমেটিকলি। ম্যাচিউরেশন কেউ আটকাতে পারে না, এটা অটোমেটিকলি। যেমন দেখা যাচ্ছে একটা ছেলের একটা নির্দিষ্ট সময় আসার পর দেখা যাচ্ছে তার গোঁফ দাড়ি হচ্ছে, এবার সেই যে ম্যাচিউরেশন অর্থাৎ পরিণমন আসছে, বা একটা ছেলের দেখা যাচ্ছে ক্লাস 8-এ থাকতে তার গলার স্বরের অটোমেটিকলি পরিবর্তন হয়েছে, কর্কশ একটা গলা আসে, মেয়েদের ক্ষেত্রে একটা তীক্ষ্ণ মিষ্টি গলা আসে। তো এই জিনিসগুলোকে কিন্তু আমরা কখনো আটকাতে পারি না, এটা অটোমেটিক্যালি আসে, ঠিক আছে। ম্যাচিউরেশন কিন্তু কেউ আটকাতে পারে না, এই জন্য এটাকে আমরা অটোমেটিক্যালি বলতে পারি। এটা একটা পরিমাণগত পরিবর্তন, এটা একই রকম, এটাও কিন্তু ঠিক একই রকম, যে এটা হচ্ছে ডেভেলপমেন্টের মতোই কিন্তু পরিমাণগত, এটা কিন্তু আমরা পর্যবেক্ষণ করতে পারি, ঠিক আছে। আর ভাষা যত শেখা যাবে তত কিন্তু ম্যাচিউরেশন অর্থাৎ ডেভেলপমেন্ট তত বেশি ত্বরান্বিত হবে, ঠিক আছে। ম্যাচিউরেশন আমাদের অনেক রকম সমস্যা থেকে সমাধান করবার চেষ্টা করে। একটা ছেলে ক্লাস 5
5-এ থাকাকালীন একটা সমস্যা সমাধান করতে দিলে সে যেভাবে সমাধান করবে, সেই ছেলেটাকেই যদি আমি 11-12-এ সেই একই সমস্যা দিয়ে দেই, তবে কিন্তু সে অন্যভাবে সমাধান করবে। ওই ছেলেটাকে যদি ওই একই সমস্যা আমি যদি তার 25-30 বছরে দেই, সেই সমস্যার সমাধান কিন্তু আরেকভাবে করবে। ম্যাচিউরিটি, আমাদের ম্যাচিউরেশন, আমাদের ভাবনা চিন্তার প্রোগ্রেসকে কিন্তু অনেকটা কী করে বলো তো, ভাবনা বিকাশকে প্রাধান্য যথেষ্টকে ত্বরান্বিত করে, এটা বলা যায়। তো এই ছিল আজকে আমার সাইকোলজির গ্রোথ, ডেভেলপমেন্ট এবং ম্যাচিউরেশন সম্পর্কে একটা ছোট্ট আলোকপাত। যেগুলো পরীক্ষায় আসে সেই জিনিসগুলোই আমি মেন ছকের আকারে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে, এবং যদি চাও এই টাইপের ভিডিওগুলো, বিশেষ করে সাইকোলজির বলছি, আমি এখনও ভূগোলের দিচ্ছি না, তো দেওয়া হচ্ছে না, ভূগোলেরও আসবে পরপর টপিকগুলো পরিবেশ সংক্রান্ত। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবে, তাহলে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলো সাইকোলজি সংক্রান্ত এগুলো একটা একটা করে তোমাদের কাছে তুলে ধরার। আর কেমন হচ্ছে অবশ্যই জানাবে, এবং কি করলে ভালো হবে সেটাও অবশ্যই জানাতে ভুলবে না। ঠিক আছে, তাহলে ততক্ষণের জন্য ভালো থাকো, বেস্ট অফ লাক।